নমস্কার, আমি নয়ন রায়। যে ইস্যু নিয়ে আলোচনা হবে সেটা অত্যন্ত বার্নিং ইস্যু এই মুহূর্তে। বর্ধমান শহর থেকে বেশি না, প্রায় 30-32 কিলোমিটার দূরে বয়চণ্ডী। বয়চণ্ডীর মা খুব বিখ্যাত, মানে কালী মন্দির খুব বিখ্যাত, ওখানকার ইতিহাস খুব বিখ্যাত। কিন্তু আর্থিক করিডোর যেটা ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছে, খড়গপুর থেকে মোরগ্রাম প্রায় 263 কিলোমিটার, 31 কিলোমিটার রাস্তা, 231 কিলোমিটার, তার মধ্যে 62 কিলোমিটার পূর্ব বর্ধমানের মধ্যে দিয়ে পড়ছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গাতে। কৃষক ঐক্য মঞ্চ একটি সংগঠন, যারা খুঁটি উবড়ে দিয়েছে। কেন উবড়ালো? এখানে বিজেপি দেবজ্যোতি সিংহ রায় রয়েছে, পূর্ব বর্ধমান জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রয়েছে, এই জবাব দেবে। সিপিএমের নেতা এবং সিটু নেতা দীপঙ্কর দেব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, তার উত্তর দেবে। এরাই হচ্ছে যে অভিযোগ খুঁটির নাকি এরাই তুলেছে, উবড়েছে। আচ্ছা, আপনারা আর্থিক করিডোর কেন্দ্রীয় সরকার চাইছে, যেটা খড়গপুর থেকে মোরগ্রাম হলে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে হবে। 231 কিলোমিটার, তার মধ্যে হচ্ছে বর্ধমান 62 কিলোমিটার। খণ্ডঘোষ, সসঙ্গা, ওয়াঁড়ি থেকে শুরু করে ভাতারে বেশ জায়গাতে জরিপে কাজ চলছে। আপনারা দিনে দুপুরে কাজ নেই, কম্ম নেই, আপনারা সেই খুঁটি পোতা থেকে উবড়ে দিলেন। আর তৃণমূল আর বিজেপি বলছে এই গোটা কৃষক ঐক্য মঞ্চের পিছনে কিন্তু সিপিএমের খেলা রয়েছে। আপনারা কি আর্থিক করিডোর চান না নাকি? দেখুন, প্রথম কথা, আমরা কোনো খুঁটি উপড়ে দিইনি। খণ্ডঘোষ ব্লকের 15টা মৌজার 450-রও বেশি কৃষক এক হয়েছে। এটা সিপিএম করেছে আপনার মনে হচ্ছে? তৃণমূল বিজেপি তো সে কথাই বলছে। তৃণমূল বিজেপি কি বললো সেটা আমাদের কাছে বড় প্রশ্ন না। আপনি খণ্ডঘোষে যান, খণ্ডঘোষের বয়চণ্ডীতে যান, এনায়েতপুরে যান, উকরিতে যান, কুলেতে যান। এই যে গোটা খণ্ডঘোষ ব্লকে 18 কিলোমিটার এর মধ্যে আছে। আমি যা শুনেছি, এই কৃষক ঐক্য মঞ্চ সাধারণ কৃষকদের নিয়ে তৈরি। তারা কোনো অর্থনৈতিক করিডোরের বিরোধিতা করছে না, এমন একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না। তারা বলছে হোক। তাহলে তাদের দাবিটা কোথায়? তাদের দাবি হচ্ছে এই যে তারা যাতে ন্যায্য এবং স্বচ্ছ ক্ষতিপূরণ পায়, মানে যে কম্পেনসেশন, মানে প্রশাসন যে কম্পেনসেশন দিতে চাইছে সেই কম্পেনসেশন 1956। কিন্তু আপনি যদি একটু ইতিহাস ঘাটেন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের পর এটা বাস্তবায়িত করতে বলেছে সব জায়গায় প্রশাসন। সেটা হচ্ছে ইউপিএ 2 সরকারের আমলে যে আইন হয়েছিল 2013-তে। সেটা কি আইন? রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ল্যান্ড অ্যাকুইজিশন। সেই যে আইন, সেই আইন মোতাবেক কৃষকরা তাদের ন্যায্য পাওনা চাইছে। কেন চাইবে না? কোথায় অন্যায়? 3 ফসলি জমি যা নোটিফিকেশন করে ওখানকার বিধায়ক, বলি খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র নাম করে বলছি, তিনি বলেছেন জমির কোনো সমস্যা হবে না। আপনারা বলছেন যে দাম দিতে হবে, দাম তো দিতে চাইছে, তো সমস্যাটা কোন জায়গা হচ্ছে? এটাই তো বলছে বিধায়ক সাহেবকে একবার যদি সশরীরে হিম্মত থেকে যাক না, যাক উনি একবারে। 3 ফসলি জমি, এবং যে জমি কৃষকের কাছে মা, যার কিছু নেই, সে বলছে যেখানে তার জমি, তার ভ্যালুয়েশন হচ্ছে বিঘাতে কোটি টাকা। সে বলছে জমি তো বিভিন্ন জায়গায় অবস্থান করে, সব জায়গার ভ্যালুয়েশন একরকম হয় না। 3 ফসলি জমি যদি মা হয়, তাহলে সিঙ্গুরে গল্পে যাবো নাকি? না, আমি এখানে আসছি। আগে এইটা আপনি বললেন না যে অর্থনৈতিক করিডোর, এই 116 করিডোর এর পক্ষেই কৃষকরা। কিন্তু যেখানে কোটি টাকা মূল্য হয় যে জমিটার ভ্যালুয়েশন, সেখানে সরকার নোটিফিকেশন করছে, প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, যে 8 থেকে 10 লাখ টাকা। এটা কি ন্যায্য? এইটা কি 2013-র ফেয়ার কম্পেনসেশনের উদাহরণ? এটা তো হতে পারে না। এটা শুধু পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক না, এইটা গলসি 2-তে যান একই সমস্যা, ভাতারে যান একই সমস্যা, মঙ্গলকোটে যান একই সমস্যা, কেতুগ্রামে যাক একই সমস্যা। বরাদ্দ কত? বিজেপির নেতা আছে, জিজ্ঞাসা করবেন। আমি বলছি কেন্দ্রীয় সরকারের বরাদ্দ হচ্ছে 10,247 কোটি টাকা। কিসের জন্য বরাদ্দ করা হয়েছে? কৃষকদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? কৃষকদের জমি কোথায়, কোন অবস্থান আছে, কোনটার ভ্যালুয়েশন? আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, মাঝখানে চলে গেলেন, খুঁটি পুটি নিয়ে তুলে জরিপের কাজ বন্ধ করলেন, দিয়ে বলছেন যে তৃণমূল বিজেপি নাকি অভিযোগ করছে, আপনারা করছেন। জমির দাম তো কথা হচ্ছিল, তো আর্থিক করিডোর তো হচ্ছিল তো। আর 3 ফসলি জমি, আর জমি যদি মা হয়, সিঙ্গুরের তো আপনাদের ঘটনা, আমি সেটা রিকল করাতে চাইছি না। সমস্যাটা কোন? আমি বলছি সমস্যাটা কোন জায়গাতে? সমস্যাটা তো ওই যে রিকল আপনি করুন। আমি আবার বলছি, আপনি একটু জেলা শাসকের দপ্তরে যান, মানে ম্যাডামের। 2রা মে 13ই মে 2খানা চিঠি ওনাকে দেওয়া হয়েছে। আপনি নোট করুন, 2রা মে 13ই মে। গতকাল কত তারিখ ছিল বলুন আপনি? 21শে মে ছিল। কোনো ফিডব্যাক আছে? এবং তার মধ্যে তো ফোনাফোনি তো অনেকবার হয়েছে। কৃষকরা তো টেবিলে বসতে চাইছে, সমস্যা তো কোথাও নেই।
তারা শুধু একটা কথাই বলছে, আমাদের ন্যায্য হক চাই, যে আইন আছে আইনসম্মত হক চাই। আমি আসি না। এইটাই তো দাদা। আপনারা অভিযোগ করছেন তো হকের টাকা, ন্যায্য টাকা বলছেন। 1893 সালে জমি অধিগ্রহণ আইন, যেটা ব্রিটিশদের তৈরি, দীপঙ্কর বাবু, পরবর্তীকালে যখন সিঙ্গুরে যখন আপনারা কার্যত যে পরিস্থিতি তৈরি হলো, 2013 সালে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মসের অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা আপনি ভালো করে জানেন। বেশ কিছু কৃষি আইন তৈরি হয়েছে, বলেছে সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না, কিন্তু নবীনচন্দ্র বাগ বলছে জমি পাওয়া যাবে। আচ্ছা দেবজিৎ বাবু, আর্থিক করিডোর হচ্ছে কেন্দ্রের প্রকল্প, জমি দরকার, জমি না হলে আর্থিক করিডোর করা যাবে না। সেখানে কৃষক ঐক্য মঞ্চ পিছনে ব্যাকগ্রাউন্ডে, যদিও দীপঙ্কর মানবেন না, ধুয়ো দিচ্ছেন হচ্ছে সিপিআইএম, আর আপনারা এবং তৃণমূল একসঙ্গে অভিযোগ করছেন যে ওই কৃষক ঐক্যমঞ্চ, এটা বামফ্রন্টের তৈরি, এরা চায় না এই সমস্তগুলো হোক, এই আর্থিক করিডোর। দেখুন, এটা যেটা প্রকল্পটা হচ্ছে, এটা জানতে হবে যে এটা আমাদের রাজ্যের পক্ষে একটা মানে শুভ দিক, যে এই করিডোর আমাদের রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। এবং এই করিডোর হওয়ার ফলে এই যারা আজকে বাধা দিচ্ছেন বা যারা ওই এলাকায় জমি সংক্রান্ত আর আমার কাছে যেটুকু খবর আছে, সেখানে পুরো জমি কিন্তু, দীপঙ্করবাবু বললেন পুরো জমি কিন্তু 3 ফসল নেই, অনেক 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 জমি কিন্তু আছে, জলা জমি রয়েছে, এবং অনেক জমি রয়েছে মানে কোনো ফসল ফলে না, এরকম জমি রয়েছে। সেখানকার তার প্রতি যাবে কম্পানসেশন দিতে চাইছে, তো সেটা ওনাদের স্যাটিসফ্যাকশন করা যাচ্ছে না। এটা হচ্ছে মূল সমস্যা। কাদের স্যাটিসফ্যাকশন করা যাচ্ছে না? কৃষকদের স্যাটিসফাই করা যাচ্ছে না। এবার শুনুন, এবার কৃষকরা তাহলে কনফ্লিক্টটা কোন জায়গা হচ্ছে? কনফ্লিক্টটা কোন জায়গা? কৃষকরা যদি বলে যে ওখানে দেখুন, ওখানে আগে দেখতে হবে ওখানে ল্যান্ডের এখন ভ্যালু কত আছে। ল্যান্ডের ভ্যালু ওখানে, আমার মনে হয় না যে খণ্ডকেশে যে এলাকা আপনি বললেন বয়চন্ডী গ্রামে বা বয়চন্ডীর উপর দিয়ে যে এখানে করিডোর আছে, সেখানে বিঘাতে 1 কোটি টাকা, ওখানে কোনো মানে কোনো কোশ্চেনই হয় না যে ওখানে বিঘাতে 1 কোটি টাকার ওখানকার ভ্যালু আছে। বয়জনে উকরিত, ওয়ারি, শশঙ্গা থেকে শুরু ভাতার পর্যন্ত কার্যত মানে কোনো জায়গায়, এই যে কটা জায়গার নাম বললেন, উকরিত, বয়চন্ডী, ওখানে কোনো জায়গাতে বিঘাতে 1 কোটি টাকার গল্প ওখানে নেই। ব্যাপার হচ্ছে, দেখুন, কম্পেনসেশন দেওয়া যাবে, সমস্ত কিছু করা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ইকোনমিক যে করিডোর গড়ে উঠছে, তার পক্ষে কারা কারা আছে এবং তার বিপক্ষে কারা কারা আছে। আজকে দেখুন, আমরা দেখেছি আমার এই পশ্চিমবঙ্গে ইতিহাস রয়েছে যে পশ্চিমবঙ্গের যাবতীয় ডেভেলপমেন্টের কাজ, যাবতীয় সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা যাই হোক, করার কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সিপিআইএম, এবং তারা সবসময় আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আমি আসি, না আমি এক মিনিট আরে অভিযোগ এদের বিরুদ্ধে। উদাহরণ দিয়েছি। আজকে আমরা দেখেছি যে কিভাবে সিঙ্গুরের কারখানা আজকে চলে গেছে একদম গুজরাট। যে বলছেন ব্যথা হচ্ছে, সিঙ্গুরের ব্যথা লাগবে তোদের। দেখুন, ব্যথা লাগার নয়, আজকে মাটিতে দাঁড়িয়ে যেটা বাস্তব, সেই বাস্তবটাকে মেনে নিতে হবে, তাই বলছি। তার মানে দেবব্রত বাবু স্বীকার করে নিল যে মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে কারখানা পাত্তারি গোটাতে সাহায্য করেছে গুজরাটে যেতে, মানে বিজেপি শাসিত রাজ্যে। এবং 2008-এ মমতা ব্যানার্জি ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে, কোন মন্ত্রী ছিল? রাজনাথ সিং। তো কোন দল করেন? কোশ্চেন সেইটা না। 2008-এ সিঙ্গুর প্রকল্প আপনিও স্বীকার করবেন, আজকে বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যতের কফিনের শেষ পেরেক পুঁতেছিল। তারপরে মমতা ব্যানার্জি একটা সেফটি পিনের কারখানাও তৈরি করতে পারিনি। ট্রাইব্যুনালে তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাকাটা দিতে হবে তো। আজকে যান না, আপনি তো রবীন্দ্রনাথ বাবুর স্টেটমেন্ট করেন, রবীন্দ্রনাথ বাবুকে গোপনে জিজ্ঞাসা করুন, গোপনে বা মানে ওপেন জিজ্ঞাসা করুন। উনিও বলছে এই কারখানা না হয়ে আজকে ক্ষতি হয়ে গেছে। আমি তো সেদিকে যাচ্ছি না। ন্যানো বেরোলে পশ্চিমবাংলার অবস্থান কোথায় থাকতো আমরা জানি, সেসব গল্প ভেদে এখন লাভ নেই। রাজনাথ সিংও ছিল, আমরা জানি। আপনাদের নীতিগত সিদ্ধান্ত ভুল ছিল, এটা আপনাকে মানতে হবে তো। আমাকে শেষ করতে দিন। কোয়েশ্চেনটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, প্রায় 500 কৃষক, আপনি বলছেন না আমরা দুধ দিচ্ছি, আমরা কোনো দুধ দিচ্ছি না, আমরা তো শুনলো। আমাদের আছে নাকি এমএলএ তো নবীন বাগ, এমপি কোন পার্টির? তাকে জিজ্ঞাসা করুন। আজকে এতদিন ধরে তাদের মধ্যে ক্ষোভ জমাট বাঁধছে, কোথায় শালি জমি, কোথায় ভেস্টেড জমি, কোথায় 3 পশলি জমি। আমি যাচ্ছি না, আমার কথা না, কৃষকদের কথা। তারা বলছে যে তারা অর্থনৈতিক করিডোরের পক্ষে, কিন্তু তারা একটা আলোচনা চাইছে। কেন আলোচনা চাইছে? ধরুন, যা নকশা আছে করিডোরের, এই 4 লেনের, সেই নকশাতে কোথাও লোকালয়ও আছে, ভালো করে বুঝবেন। তাহলে লোকালয় থেকে সেই বাড়িগুলো ছড়াতে হবে না। ও বললেন যে জমিতে 1 কোটি টাকা দাম হতে পারে না। আমি আসছি, ফলে সেই লোকালয় থেকে বাড়িগুলো ছড়াতে হবে, তাদের পুনর্বাসন দিতে হবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, কোথাও বিদ্যুতের খুঁটি আছে,
ডিবিসি আছে, ডাব্লিউবিসি, এসিডিসিএল আছে, তাহলে তাদেরও একটা পার্ট থাকে এখানে, একটা কেন্দ্রের একটা রাজ্যের, তাদের কি ভূমিকা এটা বলতে হবে। শেষ করতে দিন, আমাকে কাটবেন না। তার পাশাপাশি অনেক গাছ কাটা হবে, সেইখানকার সেই গাছে নিয়ে কি ভাবনা হবে। তারপর এই যে কৃষকরা যারা বলছে, তারা একদম নির্দ্বিধায় বলেছে, একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না যেখানে কৃষকরা বলছে আমরা জমি দেব না। তারা জমি দিতে চাইছে, এবং এই যে বিজেপির প্রতিনিধি বলছে যে স্যাটিসফাইড করা যাচ্ছে না, স্যাটিসফাইড কেন করা যাবে না? সরকারের আইন, সরকার আইন অনুযায়ী কম্পেনসেশন দেবে, জনগণের ট্যাক্সের টাকায় সেই টাকা বরাদ্দ হয়, টাকা দিতে কেন এত গায়ে জ্বালা? এই প্রশ্ন কৃষকরা করছে। এবং জেনে রেখে দিন, এই করিডোর তো আমরাও চাই। এই কৃষকরাই, আমি থামাচ্ছি আপনাকে, এই কৃষকরা আপনাদেরকে বলেছিল এই কুম্ভের আসু কান্না আপনারা সেগুলোর সময় করেননি। আপনারা জোর করে বহু দোফসলি 3 ফসলি জমি অধিগ্রহণ করেছেন, এটা আপনাদের বর্ষিয়ার নেতারা স্বীকার করে জীবনের সময়। আমি নাম করবো না, কারণ আমি বিভিন্ন সাক্ষাৎকারে আমি আপনাকে বলছি তিনি নেই, তিনি প্রয়াত নির্মম সেন, তিনি স্বর্গীয় হয়েছেন, আমি তাকে টেনে আনতে পারবো না, আমি নাম করছি না। আপনি বলছেন তো সিঙ্গুরের কথা, সিঙ্গুরে এই মশার কামড় 26 দিন আমিও খেয়েছি দীপঙ্কর বাবু, সাংবাদিকতার জীবনে আমি বলছি। আমার প্রশ্নটা আমি আসবো, বলছে 3 ফসলি 2 ফসলি জমি আপনারা আপনি বলছেন যে টাকা ঠিকঠাক দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আর্থিক করিডোরের প্রশ্ন। ওরা বলছে জমির দাম সঠিকভাবে দেওয়া হচ্ছে না, কোথাও জলা আছে, কোথাও জঙ্গল আছে, কোথাও লাইট পোস্ট আছে, কোথাও খুঁটি আছে, কোথাও। আপনারা এত বিকাশের কথা বলছেন, তাহলে এই সামান্য বিষয়টা মেটাতে পারছেন না একটা আর্থিক করিডোরের ক্ষেত্রে? আর সিপিএম তো নেই, সিপিএম ডিস্টার্ব করে দিচ্ছে আপনাদেরকে। দেখুন, ভারতবর্ষের প্রত্যেক স্টেটে এবং প্রত্যেক জায়গাতেই ডেভেলপমেন্টের কাজ হয়, এরকম অর্থনৈতিক করিডোর হয়। এ দেখুন, পরশু দিনই এই বেরিয়েছে উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমকে যুক্ত করার জন্য। দেখুন 12,000 কোটি টাকার। ওরা বলছে না যে, ওরা কিন্তু বলছে না যে হবে না, ওরা কিন্তু ওরা সিপিএম বলছে না, সিপিএম বলছে না, সিপিএম বলছে না, সিপিএম বলছে না যে আমরা করতে দেবো, বলছে না। সিপিএম বলছে কৃষকের কান্না, কৃষকের বেদনা, কৃষক তাদের মা বলেনি, তাদের জমির দাম সঠিকভাবে কেন্দ্রের সরকার। 2025 সালে এসে ওনাদের কৃষকের কান্না চোখে পড়েছে, কৃষকের কান্নার আর্তনাদ নাকি ওনাদের কানে আসছে 2025 সালে এসে। কিন্তু যখন সিঙ্গুরের সময় 2 ফসলি জমি 1 ফসলি জমি জোর করে অ্যাকুইজিশন করেছিল, এবং সেই কৃষকদের আড়াল লেগে একটা যশ সামান্য টাকা দিয়ে করেছিল জোর করে, তখন ওনাদের কৃষকদের কান্না, কৃষকদের আর্তনাদ কানে আসেনি। এবং আজকে আমরা আপনারা ছিলেন মঞ্চে, আপনাদের মন্ত্রী ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরাও এই সমস্ত প্রকল্প বলুন বা এরকম কারখানার বিপক্ষে নই আমরা। ওরা যেমন ভুল করেছে, আপনারা তো ভুল করেছে। কারখানা হলে ওই এলাকার আমূল পরিবর্তন হবে অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে, আমরাও জানি সেটা। কিন্তু সে সময় যেভাবে, যে প্রক্রিয়ায়, আপনি নিজে পক্ষে হাত দিয়ে বলুন তো, যেভাবে যে প্রক্রিয়ায় জোর করে কৃষকদের জমি এক প্রকার বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা কি আপনাকে বলছি যে ঘটনা, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বলছি বুকে হাত দিয়ে, আমি বলছি বুকে হাত দিয়ে, আমি বলছি শুনুন, সরকার ভুল ঠিক, আমি ওসবে যাচ্ছি না। বুকে হাত দিতে বললেন যে পদ্ধতিতে ওনারা সিঙ্গুরে জমি অ্যাকুইজিশন করেছিল, সেই পদ্ধতি ঠিক ছিল। আমি আপনাকে বুকে হাত দিয়ে বলছি, আমি বিং এ সাংবাদিক বলছি, সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক। এটা আপনি মানুন না বলুন, সিঙ্গুরের রাজনীতি হয়েছে। কি বলছেন শুনুন। আবার পরিষ্কার করে বলছি, আমরা কোনো ধুয়ো দিচ্ছি না, এত অন্য বিষয়ে গোল গোল কথা বললে হবে না। প্রশ্ন একটাই, বয়চন্ডীতে আসুন, একদম বয়চন্ডীতে আসুন, কুলেতে আসুন, উকৃতিতে আসুন, এরপর গোলসি দিয়ে যাবেন, এরপরে ভাতারে যাবে, সব জায়গায় তারা কেন বলছে আমাদের ন্যায্য পাওনা চাই? তারা বলছে আমরা জমি দিয়ে দেব, উপার্জনের জায়গা তো, কম্পেনসেশনটা তার রাইটস এর মধ্যে পড়ে, হকের মধ্যে পড়ে, উন্নয়নের বিরোধিতা করছে না। এবং একজন যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে জনকল্যাণকামী রাষ্ট্র, যদিও এই সরকার মানে না কেন্দ্রে, আমি বলছি আমাদের পার্টির তরফে, কারা মানে না, যারা দেশের রাজ্যের ক্ষমতায় আছে, তৃণমূল বিজেপি। ফলে কৃষকদের সঙ্গে একটা টেবিল করা যাচ্ছে না, আলোচনা করা যাচ্ছে না। এই যে 2খানা চিঠি দেওয়া হয়েছে, ইভেন আমি যা শুনছি কৃষক ঐক্য মঞ্চ তো রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে। আপনারা মানছেন না বলছেন, আপনারা মানছেন, মানবাধিকার কমিশনকে চিঠি পাঠিয়েছে। কেন পাঠাচ্ছে? তারা আলোচনা করতে চাইছে। এই আলোচনা হলে, করিডোর তৈরি হলে, শুধু তো বাংলার না, আমরা গোটা দেশের কথা ভাবছি। আপনি উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে চল, সেখানেও তো আর্থিক বিকাশ হবে, 8 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। আমরা তো চাই, বলছি তো আপনাকে, অন ক্যামেরা বলছি। কিন্তু কখনোই একটা কৃষকের চোখের জল ফেলিয়ে না, তাকে বঞ্চিত করে না, তার টাকা দিক। কেন টাকা দেবে না? আমি তো বলছি যে সব জমির ভ্যালুয়েশন এক না, রোডের পাশে জমির যা ভ্যালুয়েশন হয়, 2 কিলোমিটার দূরের ভ্যালুয়েশন এক না। কিন্তু যাচাই করার তো একটা পদ্ধতি আছে, একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা নিয়ে গেছিল ওইখানে প্রশাসন। আপনারা সিঙ্গুরে গেছিলেন যখন প্যারামিটার নিয়ে? অবশ্যই গেছিলেন আপনারা। এত বলুন। অবশ্যই গিয়েছিলাম, এবং আপনিও জানেন
আমি তো খুব জানি, সাক্ষী আমি, বলুন না। ধ্বংসাত্মক আন্দোলন হয়েছিল এবং গোটা নেক্সাস যে তৈরি করা হয়েছিল সেখানে কারা কারা তখন নাকে শস্য তেলে ঘুমাচ্ছিলেন নাকি আপনি? তখন কি নাকে শস্য তেলে ঘুমাচ্ছিলেন না? তৈরি করেছিলাম এবং বুদ্ধবাবু বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে শিল্প হলে ভবিষ্যৎ তৈরি হতো, কিন্তু আজকে হয়নি। বাংলা ছেলে এসএসসি বন্ধ করে দিয়েছে, 11টা এসএসসি বাম আমলে হয়েছিল। আর্থিক করিডোর, আর্থিক করিডোর। আরে আপনারাই তো আলোচনা করছেন সিঙ্গন নিয়ে, আরেকদিন টপিক করুন না। আমি এই যে কৃষক ঐক্য বললেন দীপঙ্কর বাবু, সিঙ্গন নিয়েও থাকবো, শালবনী নিয়েও থাকবো, আমিও আছি, আমিও থাকবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যে আর্থিক করিডোর, এইটাই আমি ঢুকতে চাইছি, এইটাই আমরা বলতে চাইছি যে ডিএম ম্যাডাম ডাকুন কৃষকদের, ওনাকে দুখানা চিঠি দেওয়া হয়েছে, উনি আলোচনা করুক এবং 2013 যে ল্যান্ড অ্যাকুইজিশন এবং ফেয়ার কম্পেনসেশন যে আইন আছে সেই অনুযায়ী প্যারামিটার তৈরি করে যেখানে যা জমি আছে সেই মূল্য নির্ধারণ করুক। আমরা তো অ্যাবস্ট্রাক্ট কোনো দাম বলছি না, কৃষকদের কিছু বক্তব্য আমি আপনাকে তুলে দিলাম। আমরা কোনো পার্টি থেকে দাম তৈরি করছি না, প্রশাসনকেই দায়িত্ব দিচ্ছি। 3 নম্বর, যেখানে অনেক মানুষ আছে যারা উদ্বাস্তু, জেনে রেখে দিন, ওই অঞ্চলে প্রচুর মানুষ আছে যাদের হাতে কোনো পাট্টা নেই, জমি। প্রশাসন কি বলছেন আপনি? আপনি বলছেন হ্যাঁ, তাদের হাতে কোনো ডকুমেন্টস নেই, তারাও তো দীর্ঘদিন ধরে রয়েছে, তাদেরও তো দীর্ঘদিন থাকতে থাকতে একটা অধিকার জন্মায়। এটা তো আমার কথা না। জাতীয় সড়কের পাশে যারা জোর করে থাকবে, আমি জাতীয় সড়কের কথা বলছি না, আমি উদ্বাস্তু মানুষজন যে অঞ্চলে থাকে তাদের জন্য একটা প্যাকেজ আছে, সেটা কত সেটা আমিও বলছি না, একটা তো আলোচনা করা যেতে পারে যাতে তাদেরও পুনর্বাসন হয়। এই তো আমাদের সোজা আলোচনা। এত ভালো সত্যি দীপঙ্কর বাবু, কৃষক ঐক্য মঞ্চ আপনারা করেছেন আন্দোলন, বলি আচ্ছা আপনারা স্বীকার করছেন না আপনাদের বিরুদ্ধে। আমি সাংবাদিক হিসেবে অত্যন্ত সংবেদনশীল, রক্ষণশীল, আমি জানি, এবং আমি আপনাকে বলছি, যাই হোক, কৃষক ঐক্য মঞ্চ পিছনে কারা আছে সেটা সময় বলবে। সবাই বলছে সিঙ্গুরে যখন ঘটনা, জমি যখন নিলেন, কৃষিজীবী শ্রমজীবী বেচারাম মান্না রবীন্দ্রনাথ ভট্টাচার্য আন্দোলন করেছিল, একটা কমিটি গঠন হয়েছিল, সেই সময় গোটা ভারতবর্ষ দেখেছে। আমি সেই প্রশ্নে যাচ্ছি, ইতিহাসের আমি পুনরাবৃত্তি করতে চাইছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে। এবার আপনি প্রশ্ন করবেন, না আপনি আমায় প্রশ্ন করবেন, আপনি হ্যাঁ বলুন। রাজনাথ সিং তো ছিল, সর্ষে বীজ কেন ছড়াতে হচ্ছে, মাছের ভেড়ি কেন তৈরি হচ্ছে, বলেছিল তো যে চাষযোগ্য করে দেবে, কাজযোগ্য করতে পেরেছে কি? আজকে সিঙ্গুরে গিয়ে আপনি ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন তারা কোন চোখে দেখছে। দেখুন, একটা পলিটিক্যাল মিস্টেক আপনি বললেন না, আমি তো বলবো পলিটিক্যাল উদ্দেশ্য এবং নেগেটিভ উদ্দেশ্য, যে বাংলা থেকে বামেদের হটাতে হবে, তার জন্য সঙ্গে বিচ্ছিন্নতাবাদী, মাওবাদী, বিজেপি যত আছে সবাইকে এক জায়গা থেকে নাও এবং টাকা ফান্ডিং করো। আজকে কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র, আমি তো এই টপিকেও ঢুকতে পারি, আমিও ঢুকতে পারি, আমি তো সেখানে ঢুকতেই পারি। হ্যাঁ, আমার কাছে আছে সাবজেক্ট করেছি, কিন্তু তারপর সরকার চেঞ্জ হওয়ার পর 1-6 পরিবর্তন হয়েছে। এই পিডিসিএল নেবে, রাজ্য উন্নয়ন নিগম নেবে, মমতা ব্যানার্জি বলছে এই হবে, কেন্দ্রীয় সরকার বলছে ওই হবে। তাহলে বঞ্চিত হচ্ছে কারা? কয়লা পাওয়ার অসুবিধা নেই, ট্রান্সপোর্টেশনের অভাব নেই, সব ব্যবস্থা আছে, তাহলে কেন সদিচ্ছার অভাব? তৃণমূল বিজেপি উভয়ের উত্তর দিতে হবে না? আপনাদের সদিচ্ছার অভাব রয়েছে এবং আছে তৃণমূল বিজেপি সেটিং, মানে ঘুরিয়ে ফিরিয়ে সেটাই বলছেন আপনি, যে তৃণমূল আর বিজেপি সেটিং করছে। ওরা বলছে জমির দাম সঠিক দিতে হবে, জমির দামটা পেতে হবে, তাহলে আর্থিক করিডোরের চাকা গড়াবে। না দেখুন, এখানে সেটিং কিছু না, আমি বলছি না সেটিং, কিন্তু না ব্যাপার হচ্ছে, দেখুন আমরা তো ব্রিগেডে গিয়ে একসঙ্গে হাত ধরেছিলাম না, আমরা তো দিল্লিতে গিয়ে মাঝে মাঝে একসঙ্গে হাত ধরে পিস্তাই খাইনি। ব্যাপার হচ্ছে যখন মানে জ্যোতিবাবু আর অটল বিহারী বাজপেয়ী কথা, ও তো শহীদ মিনারে বোধ হয়, যখন আমাদের রাজ্যের কোশ্চেন আসবে, যখন আমাদের রাজ্যের, যখন আপনারা রাজনাথ সিং জি যখন এসেছিলেন সিঙ্গুরের হাইওয়েতে, তখন সেখানে সবাই এসেছিল, কংগ্রেসের লোকেরা ওখানে এসেছিল, মেধা পাটকারও এসেছিল। হ্যাঁ, মেধা পাটকারও এসেছিল। ব্যাপার সেটা নয়, ব্যাপার কারখানা না হওয়া খারাপ হয়েছে, ওই টাকা ফেরত ট্রাইব্যুনালে হেরে যাওয়ার পরিপ্রেক্ষিতে 700 কোটি সামথিং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে গুনতে হবে, যদিও টাকাটা কোনো পাননি টাটাকে পাইয়ে দেওয়ার কথা বলা, হ্যাঁ দিতে হবে, এটা বলেছেন। এটা নিয়ে আপনাদের ভুলের মাসুল গুনতে হবে, আপনারা ভুল করেছেন, এটা স্বীকার করুন না করুন। আপনাদের দলের অন্দরে এই সমস্ত আলোচনা হয়, আপনি আমার কথা হচ্ছে আমি বলিনি আপনারা করেন, আপনারা বক্রেশ্বর করেছেন, আপনারা ব্যান্ডেল করেছেন, আপনারা শ্রীখণ্ড করতে পারেননি, হাফ ডান করে ছেড়ে দিয়েছেন, আপনারা হচ্ছে কোলাঘাট করেছেন, সব করেছেন, আপনারা শর্ট লেগ করেছেন, সব, কিন্তু সিঙ্গুরটা পারেননি। আমি পলিটিক্যাল সিঙ্গুরের ক্ষেত্রে তৈরি করে এটার জন্য সিপিএম এর তৈরি করে আপনাদের পার্টি ধ্বংস করেছে মমতা। আপনার সুভাষ চক্রবর্তী মনে আছে? আপনার সুভাষ চক্রবর্তী মনে আছে কি বলেছিলেন, যে ওই খাঁচার মাচাকে তুলে ফেলে দিলে আজকে এই ঘটনাটা দেখতে হতো না আপনাদেরকে, এবং আপনারা এই রাজ্যতে চলে যেতেন। আমি বলছি না, আপনারাই বলেছিলেন, তারা প্রয়াত হয়েছে। পার্টি
একটা নির্দিষ্ট ফর্মে চলে এবং আমাদের পার্টি শুধুমাত্র আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট হয় ফেসবুকে কি আসলো কোন পেজে কি আসলো সেটা বড় কোশ্চেন না। আমাদের পার্টি চলে, আমাদের রাজ্য পার্টি যদি কোনো স্টেটমেন্ট দেয় সেখানে রাজ্য পার্টির প্যাডে রাজ্য সম্পাদকের স্বাক্ষর সম্বলিত হয়, প্রেস মিট যদি করা হয় সেখানে রাজ্য সম্পাদকের উপস্থিতিতে অফিসিয়ালি জানানো হয়। আমাদের পার্টি এই ডেকোরামে। আপনার সময় একমত, আমি একমত দীপঙ্কর বাবু। আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, এখনো গৌতম দেব আছেন, উনি এখন কথাবার্তা বলতে পারেন না, অসুস্থ মানুষ। সুভাষ চক্রবর্তী প্রয়াত হয়েছেন, অনিল বসু প্রয়াত হয়েছেন। দেখুন, আপনি যেমন রাজনীতিটা করেন না, আমি হাওয়ায় সাংবাদিকতা করি না, আমি জল জমির অধিকারের প্রশ্নে সরকারের বিষয় জানি। আব্দুল রেজ্জাক মোল্লায় বলেছিলেন যে সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক, তিনি প্রয়াত হয়েছেন। বলুন কি সমস্যা আপনাদের? না, আমাদের সমস্যা একটাই, দেখুন যখনই এই ডেভেলপমেন্টের কথা হয়, যখনই এই করিডোর তৈরি করার কথা হয়, কারখানা তৈরি করার কথা হয়, তখনই কোথা থেকে রাতারাতি গজিয়ে মানে বলা যেতে পারে একদম দেন গজিয়ে ওঠে কৃষক রক্ষা সমিতি। ওরা যে দাবিটা করছে, ওরা তো যে দাবিটা করছে সংহতি দাবি করছে। কখনো দেখেছি দিল্লির মতো জায়গা, দিল্লির বুকে স্তব্ধ করে দেওয়া ছিল কৃষক আন্দোলনের নামে, নিশ্চয়ই আমরা মনে আছে। এবার সরকারকে নাড়িয়ে দিয়েছিল তো। এবার দেখুন সেই আন্দোলন কোথায় আজকে, সেই আন্দোলনের যে সমস্ত এজেন্ডা ছিল সেই এজেন্ডা ওটা ওনাকে প্রশ্ন করো, আমাকে না কোথায় সেই এজেন্ডাগুলো কই? সেই এজেন্ডা সেখানে কৃষকরা সেখানে কৃষকরা খোলা আকাশের নিচে 1.5 বছর বসেছিল, মোদি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, সেটা শুধু সিপিএম এটা দেশ দেখেছে। বলুন না, না সেটা দেশ দেখেছে, তো গোটা দেশ দেখেছে। আজকে কৃষকদের ন্যায্য মূল্য কে দিচ্ছে? কার্যকরী করাই 6,000 টাকা করে প্রতি মাসে মোদি সরকার দিচ্ছে। আজকে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য এতদিন ভারতবর্ষে কৃষকদের যে ক্রপ যে ফসল এমএসপির কথা বলছি, এমএসপির কথা বলছি। নরেন্দ্র দামোদর দাস মোদি এসে করেছে। আজকে এমএসপি দেয়নি বলেই তো আজকে আন্দোলন চলছে এখনো। আচ্ছা বলুন তো, সারা দেশের কৃষকরা সিপিএম নিয়ে গেছে? আজকে প্রত্যেক ওই দিল্লি সীমান্তে সারা দেশের কৃষকরা সিপিএম নিয়ে গেছে। বিশ্বাস করেন? প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষকদের যদি শস্যের মানে নষ্ট হলে সেই শস্যের একদম ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে এবং তার জন্য ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক কৃষক পাচ্ছে সেটা। বড় বড় হোর্ডিংয়ে কৃষকরা কেন গেল? দীপঙ্কর, বড় বড় হোর্ডিংয়ে অনেক কিছু দেখছি আমি, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দেখছি। আমার প্রশ্নটা এটাই যে আমি আসছি, আপনাদের কথা আসবো, স্বতন্ত্র ভারতবর্ষের কথা আসবো, বিকশিত ভারতবর্ষের কথা আসবো, সব কথায় আসবো। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যেটা ওই সিপিএম পার্টি 34 বছর ক্ষমতায় থেকে বলুন খেরিতে আর্থিক করিডোরে থাকুন, আপনি বয়সজন্ডি থাকুন, আপনি খণ্ডঘোষে থাকুন, আপনি খড়গপুরে থাকুন না, অনুরোধ। উত্তরপ্রদেশের খেরিতে কৃষকরা আন্দোলন করেছিল এই এমএসপি নিয়ে, তখন মন্ত্রীর ছেলে যাচ্ছিল, তার চাকার তলায় পিষে একজন কৃষককে মারা হয়েছিল। উত্তরপ্রদেশের কৃষক দরদি বলছে না, অন্নদাতাদের গাড়ির তলায় পিষে মারে, এরা অন্নদাতাদের সম্মান করে। এখন আমি আসছি, সিপিএম এর এই ক্ষমতা নেই যে খোলা আকাশের নিচে দিল্লির সীমান্তে 1.5 বছর ধরে কৃষকদের বসিয়ে রাখবে। এটা আছে, একটা সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হয়েছে, সারা দেশের কৃষকরা এক হয়েছে। সেটা একটু দেবু ভাইকে আমি একটু কারেকশন করে দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য এমএসপি আর কৃষকের ফসলের ক্ষতিপূরণ প্রাকৃতিক দুর্যোগে এক বিষয় না, দুটো টোটালি ডিফারেন্ট বিষয়। এমএসপি দিতে হয়, ন্যায্য মূল্য দিতে হয়, তার জন্য আইনকে কার্যকরী করতে হয়। এবং যে কৃষি আইন এনেছিল মোদি, সেখানে এমএসপির কথা ছিল। আপনি আমাকে স্পেসিফিক করুন তো, আর্থিক করিডোর খড়গপুর টু মোরগ্রাম 231 কিলোমিটার, জমির জট কাটবে, ইয়েস আর নো, আর জমির দাম পাওয়া যাবে কি পাওয়া যাবে যেটা বিজেপি বলতে পারবে। আপনি ডিএফের সাথে দেখা করেছেন, এর ভবিষ্যৎ তো উজ্জ্বল হওয়া উচিত, কারণ এটা অনেক বড় ইকোনমিক জোন হবে। এখানে আপনাদের এই কৃষক ঐক্য মঞ্চের দাবি, আপনি একজন আপনি জেলা কমিটি মেম্বার, আপনি বলে আমাকে ঘুরিয়ে আপনি সিপিএম নিয়ে আসছেন। আপনি খুব সচেতন রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ যদি কেউ করতে চায়, সমস্যাটা কোথায়? টাকা দেবে বলছে তো, টাকা গৌরী সেনের কাছে আছে বলছে তো, একদম দিয়ে দিক। এই 10,247 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, টাকা দেবেন তো নাকি? একদম দিক, কথা দিক, টাকা দিক। বলুন না ন্যায্য পাওনা দেবে, জিজ্ঞাসা করে নিন, আমার তো কোনো কোশ্চেন নেই, যেটা পাওনা সেটা দিক। আমার বক্তব্যের পরে আমাদের ডিবেটে পরে জানি না কেন্দ্রীয় সরকারের আদৌ দেখে কিনা। না দেখুন, টাকা ওই এলাকা দিয়ে তো 10 লাইন ছিল না, 10 লাইন হয়েছে তো, সেটা কারোর জমির উপর দিয়ে হয়েছে। হ্যাঁ, তারাও নিশ্চয়ই সেই কম্পেনসেশন তারা পেয়েছে। বাঁকুড়া অব্দি যে 10 লাইন হয়েছে বিস্তীর্ণ এলাকায়, ওই খণ্ডঘোষের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে হয়েছে, তারা কম্পেনসেশন পেয়েছে।
তা তো কই আগে পেয়েছে তো ক্ষতিপূরণ। লাইন হওয়াতে হয়েছে তো, আমরাও তো অ্যাপ্রিসিয়েট ক্ষতিপূরণ বাধা হয়নি, তাহলে আজকে কেন কৃষকরা বাধা দিচ্ছে? কৃষক ঐক্য মঞ্চ তৈরি করছে, নিশ্চয়ই পাচ্ছে না। রেলে যদি পেয়েও থাকে, দেবুর কথা ধরি, একদম ভালো কথা, আমরা তো সেই কথাই বুঝি। আমরা তো না, তৃণমূলের সরকার, তৃণমূল গভর্নমেন্ট, বিধায়ক বলছেন যে জমি পেয়ে যাবে, বিজেপি বলছে টাকা পাওয়া যাবে, আপনারা বলছে সঠিক দাম পাওয়া যাচ্ছে না, ডিএমকে জানিয়েছেন, আবার আর্থিক করিডোরে চাইছেন। আমি আবার রিপিট, নন্দীগ্রাম কেমিক্যাল হাব যাবো না, আমি সিঙ্গুর যাবো না, ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে, শ্রীখণ্ড যাবো না, আমি ইতিহাসগুলো জানি। আমার কথা হচ্ছে রে, ওরা বলছি তো টাকা পাওয়া যায় বলছে, তাহলে সমস্যাটা কোথায়? নবীন বাগ কি ভেবেছে হুমকি দিয়ে চমকিয়ে মারধর করে এটা আন্দোলনটাকে স্থগিত করে দেবে? তৃণমূল কংগ্রেস কেউ নেই, মানে আমি ওদের প্রতিনিধি। লেখাপড়া করতে বলুন, ওই আইনটা পড়ুক 2013, উনি তো এমএলএ, আইনটা পড়ুক। এবং বিজেপিরও যারা এমপি আছে ওই অঞ্চলের মধ্যে পড়ে, সৌমিত্র খা, একদম, তারাও আইনটা পড়ুক। যদি আইনকে খণ্ডন করে দেখাতে পারে কৃষকদের দাবি অন্যায্য, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, আমি আর ডিবিটে আসবো না। আমি চ্যালেঞ্জ করে বলছি, 2013-তে যে ফেয়ার কম্পেনসেশন আইন আছে, ল্যান্ড অ্যাকুইজিশন আইন, সেই দাবিকে মান্যতা দিতে বলেছে কোর্ট সিঙ্গুর পরবর্তী পর্যায়ে, তা সেইটাকে কেন মান্যতা দেবে না? এবং রইল আর্থিক করিডোর, আমরা তো চাই, আমরাই তো বলছি এই যে 261 কিলোমিটার আর্থিক করিডোর তৈরি হবে, আমি নিজে তো আপনাকে তথ্য দিচ্ছি, শিলিগুড়ি 8 ঘন্টায় চলে যাবে, উত্তর পূর্ব রাজ্যগুলোতে আর্থিক বিকাশ হবে, আমরা তো চাই। একটাই সমস্যা, টাকা, তাই তো? ন্যায্য পান দেবজিৎ, ওরা বলছে আর্থিক করিডোর হওয়া উচিত, 8 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে, ঠিক বলছে। ভারতবর্ষের কৃষকরা বলছে আমরা মোদি জামানায় আমাদের শস্য পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছি। না বিজেপির কথা নয়, সেখানকার খোলা মঞ্চে শস্য পাওনার একদম চেক তুলে দেওয়া হচ্ছে, সেখানে কৃষকরা বলে যাচ্ছে এবং কৃষকদের যে ফসল নষ্ট হয়ে তাদের যে ঋণ, সেই ঋণ মুকুব হয়েছে কতগুলো রাজ্যে, জানেন উনি? মহারাষ্ট্রে হয়েছে, উত্তরপ্রদেশ হয়েছে, বিহারে হয়েছে। কৃষকের আত্মহত্যা, তুলা চাষি হোক আর ধান চাষি হোক, ঘটনা ভারতবর্ষে দেখছি আমরা। কিরকম বৈষম্য, যে রাজ্যগুলোর নাম বলছে সেগুলো বিজেপি শাসিত, এই যে বৈষম্য করা হচ্ছে কৃষকদের মতো। এই দেখুন, যখন নামগুলো আসছে তখন গোটা ভারতবর্ষ বিজেপি, সেটা তো বলছে, আবার আমার কথা বলার পর বলছে। আমার আশ্চর্য লাগছে, এমএসপি নিয়ে একদিন আপনি আলোচনা করান, ডিবেট করান, একদিন কৃষি আইন নিয়ে ডিবেট করুন, আমি যে বক্তব্য দেব আপনি কৃষকদের কাছে যান, যদি তারা বলে যে আমাদের বামেরা ভুল বলছে, আমি ডিবেটে আসবো না। আমি দেবু বাবুকে বলতে হবে যে আইন এবং তার বাস্তবায়ন এই নিয়ে যে মিথ্যাচার করছে, যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে উনি ডিবেটে আসবেন না। কৃষকরা সুখী রয়েছে, সারা ভারতবর্ষের কৃষকরা সুখী রয়েছে, আর পশ্চিমবঙ্গের কৃষকরা কি রয়েছে কেন থাকে? দেখুন, দিল্লিতে যে কৃষি আন্দোলন, দিল্লির কৃষি আন্দোলনের পেছনে মানে একদম পারতপক্ষে বলা যেতে পারে আরবান নকশালিস্টদের একটা নেক্সাস কাজ করেছে। এবং সেখানে আমরা সেখানে দেখেছি মেধা পাটেকারের মতো নেতারা এখানে এসেছে, এবং সেখানে দেখেছি নকশাল নেতারা তাদের কাছে এসে তাদের জল খাওয়াতে এসেছিল। কি জন্য এসেছিল? আপনি কি কিছু বলবেন? বলুন। আপনি আসলে এ থামবে না, এটা অনেক বড় ইস্যু। কৃষকদের নকশাল বলে দিল, কৃষকদের নকশাল। কালকেই স্টেটমেন্ট দিল স্বরাষ্ট্রমন্ত্রী, ছত্তিশগড়ে 27 জন নকশালকে মেরেছে, 28 জন, যাই হোক, ভালো কথা। তাদের সাথে তুলনা করছে কৃষকদের। তাহলে এই স্টেটমেন্ট নিয়ে আপনি বিজেপির হায়ার কমিটি নেতাদের কাছে যাবেন তো, যে যারা 1.5 বছর ছিল ওখানে, তারা প্রত্যেকেই নকশাল। বলতে হবে আপনাকে, গিমিক হয়েছে, পাশ থেকে খাবার এনে দিচ্ছে, বাড়ি থেকে গিমিক হয়েছে, বাড়ি থেকে কম্বল এনে গায়ে দিচ্ছে, গিমিক হচ্ছে। 127 জন ওখানে ঠান্ডায় কেঁপে মরেছে, বিএমডব্লিউ বলছে। আচ্ছা, পাঞ্জাবে কখনো গেছে দেবু বাবু? দেখুন, পশ্চিম পাঞ্জাব গেছেন? পাঞ্জাব জানে না দেবু বাবু? আমি গেছি পাঞ্জাব, বহুবার গেছি। বাংলার কৃষকদের ট্রাক্টর থাকে না, বাংলায় জমিতে হাল থাকে ছোট কৃষক। পাঞ্জাবের ম্যাক্সিমাম কৃষকই হচ্ছে বড় কৃষক, এটা জমির ক্যারেক্টার অনুযায়ী। কিন্তু এমএসপির প্রশ্নে সে ছোট কৃষক হোক, মাঝারি কৃষক হোক, বড় কৃষক হোক, সবার অধিকার এক। পাঞ্জাবে গেলে দেখবেন
বিহারের ছিল। আপনাদের অনেক ধন্যবাদ। এই সবে শুরু করলাম এই শুরু না, না কৃষককে নকশাল মানে আমি আপনাকে বলছি আমি আমি কর না করলে আমি 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 বলি যেটা হচ্ছে আমি থামালাম ওটা থেকে আমার 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 বক্তব্য বেশ বেশ এটা এই এই ঘটনা এই ডিবেট হবে ছিল। তারা কেন যখন জল খাওয়াচ্ছে আরবান রুরাল যাই বলুক না কেন নকশালিস্টরা তাদের কেন অ্যারেস্ট করলো না? এই প্রশ্ন করুন আপনি। আচ্ছা, আর্থিক করিডোর নিয়ে বিতর্ক সবে শুরু হলো, এই ডিবেট চলবে। আমিও চাই আর্থিক উন্নয়ন, আমিও চাই আর্থিক করিডোর। 231 কিলোমিটার খড়গপুর টু মৌরগ্রাম, 62 কিলোমিটার সম্ভবত পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে। আমাদের খণ্ডঘোষ, উকৃত, সসংজ্ঞা, বাতার, গলসি সর্বত্রই বামেদের বক্তব্য, মানে বাম নেতার বক্তব্য, ওরা বলছে কৃষক ঐক্যমঞ্চে তারা নেই, বলছে যে জমির দাম সঠিক দিতে হবে। আর বিজেপি দেবজ্যোতি সিংহ রায় বলছে জমির দাম দিচ্ছে। আমরা 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 এই জায়গা থেকে আমি 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 আপনাকে থামিয়ে বলছি, আমি সবে সবে বলি বলি সবে আমি বলছি কেউ বৈষম্য করছে না, আর বৈষম্য কেউ করছে না। বৈষম্য যেটা বৈষম্যের পদতলে বা বৈষম্যের তলায়, মাইক্রোস্কোপের তলায় মার খাচ্ছে নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ। ওই রাস্তা দিয়ে সবাই হাঁটবে, বড় বড় গাড়ি যাবে। সিঙ্গুরের পুনরাবৃত্তি যাতে না হয় এটুকু আবেদন করছি। তবে আজকের ডিবেট দিয়ে বারবার এই আর্থিক করিডোরের সংবাদ, আর দেবজ্যোতিবাবুকেও আসতে হবে, আর হচ্ছে দীপঙ্করবাবু আসতে হবে। তৃণমূল কংগ্রেস আসছে না। আমি উন্নয়নের পক্ষে। কোন কৃষক নকশালবাদী, কোন কৃষক নকশালবাদী নয়, এই বিতর্কে যাচ্ছি না। ভারতবর্ষে কৃষি ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আর্থিক করিডোরও গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হতে চলেছে। তুতু ম্যামা নয়, আলটিমেট রেজাল্ট সময়, সন্ধিক্ষণ, পরিবেশ পরিস্থিতি প্রমাণ করে দেবে। দীপঙ্কর দে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিপিএ জেলা কমিটির সদস্য, তুখর বক্তা এবং সিটু নেতা। দেবজ্যোতি সিংহ রায় যুব মোর্চার সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলার তুখর বক্তা। তৃণমূল কংগ্রেস নেই, আমারও খুব আফসোস। তৃণমূল কংগ্রেস আসছে না, ডাকছি, আসছে না। এলে ভালো লাগতো। কথা তো সবাইকেই বলতে চাই, কথা বলতে চাই। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর্থিক করিডোরের পক্ষে না বিপক্ষে, মতামত দিন। আমার চিত্র সাংবাদিক সবিত দফাদার, ঐন্দিলা ব্যানার্জি। নমস্কার। আমি